মধ্যরাত থেকে রাজধানীতে তুমুল বৃষ্টি, জলবদ্ধ অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় নেমে যানজট, জলজটে নাকাল নগরবাসী। কি যে অবস্থা, আমার বাসা পূর্বপাড়ে, আপনি পূর্বপাড়ে গিয়ে দেখেন। আমাদের ঢাকা নগরীতে আমরা বসবাস করি, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। তিনি যেহেতু লন্ডন ছিলেন, তিনি যেন লন্ডনের মতো আমাদের এই দেশকে উন্নত করে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি। পানিবন্দী লাখ লাখ মানুষ, জলমগ্ন বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। বারবারে পড়ার পর আশ্রয়কেন্দ্রে কোনো জায়গা নেই। পাশে একটা পাইছিল, পায়ের পাশের মতো আপাতত আশ্রয় নিচ্ছি। এতগুলো তো আর আশ্রয় কেন্দ্র আশ্রয় হবে না। রান্না বান্না তো করি নাই, তাই আজ 3 দিন লতি করি না, আর সোলা ডুবি কি হয়। 17 বছর পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ। ট্যালেন্ট পুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছেন ৭৯,২৪৬ শিক্ষার্থী। সার্বিক ফলাফলে এগিয়ে মেয়েরা। ধানমন্ডির তাকওয়া মসজিদে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা। বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মধ্যরাত থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে নগরীর অধিকাংশ স্থানে জলজট ও যানজট তৈরি হয়েছে। রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বনানী, বিজয় সরণি, ধানমন্ডির 27 নম্বর, নিউ মার্কেট, মিরপুরের বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে সকালে ঘর থেকে বের হয়েই ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। বৃষ্টি মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও নগরবাসী পড়েন যানজটে। জলাবদ্ধতায় অনেক স্থানে গাড়ি বিকল হয়ে পড়ে, কোথাও কোথাও গাড়ি চলাচলই ব্যাহত। বৈরী আবহাওয়ার কারণে অনেক স্কুলে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঢাকা নগরীতে আমরা বসবাস করি, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। আমরা যারা চাকরিজীবী, আমরা খুবই ভোগান্তির উপরে আছি। যে অবস্থা, আমার বাসা পূর্বপাড়ে, আপনি পূর্বপাড়ে গিয়ে দেখেন। আমি হাঁটু পানি ফেস করে আজকে আসছি, কোনো লাভ নাই। আপনি যতই রিপোর্ট করেন কোনো লাভ নাই। পানি জলবদ্ধতা আসলে নিরসনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। দর্শক, আপনাদের জলাবদ্ধতার খবর জানাচ্ছিলাম। আবার সহকর্মী লামিয়া তিথি রয়েছেন সংসদ ভবনে, একটু ঘুরে আসতে চাই সেখান থেকে। তিথি, আপনি তো জানেন আজ তো পুরো ঢাকাই শহরই জলমগ্ন। আপনি যে সংসদ ভবন এলাকায় অবস্থান করছেন, সেখানে যারা মানুষ বের হয়েছেন তারা কিভাবে আসলে যাতায়াত করছে, কি অবস্থা সেখানে? ছোঁয়া, যদি প্রথমেই বলি যে মানুষ যে যাতায়াত করছেন, আপনি জানেন যে হচ্ছে আজকে যেই অফিস আদালত খোলা রয়েছে। তো এই অফিস আদালত খোলাকে রেখে আসলে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু আসলে তীব্র হয়ে গেছে। আর এই সংসদ ভবন এলাকার পুরো চিত্রটা যদি আমি আপনাকে দেখাই, যে একদম বলতে গেলে যে হাঁটু পানি সমানই হয়ে গেছে। বিশেষ করে যেই দেখে মনে হচ্ছে যে জলাধারের পাশে আছে। আসলে এই যে সক্রিয় মৌসুমি এই বায়ুর প্রভাবে যে রাজধানীতে যে বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু বলতে গেলে যে রাজধানীর কিন্তু বিভিন্ন এলাকা, বলতে গেলে বেশিরভাগ এলাকায় আসলে তলিয়ে গেছে। এছাড়া যদি আমি এখানকার কথা বলি,
যে আসলে এখানকার যেই স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যদি সংসদ ভবন এলাকার মতো একটি জায়গাতে যদি পানির এই অবস্থা হয়, পানি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এরকম যদি চলতে থাকে তাহলে আসলে বাকি যে পুরো বাংলাদেশের যে চিত্র কিংবা পুরো ঢাকা শহরের যে চিত্র সেটা আসলে অনুমান করাই যায়। তারা কিন্তু আমাদের এটাও বলছেন যে জলাবদ্ধতা আসলে একদিনে তৈরি হয় না, সেটি হচ্ছে আসলে ড্রেনেজ যে ব্যবস্থা রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থা বাংলাদেশের বর্তমানে একদমই খারাপ বলেও তারা কিন্তু অভিযোগ করছেন। তারা অবশ্যই এটাও বলছেন যে অভিযোগ আসলে কার কাছে করবেন, কেননা প্রতি বছরই দেখা যায় যে রাজধানীবাসী এই জলাবদ্ধতার এই সমস্যায় পড়েন এবং 2-3 থেকে 4 দিন পর্যন্ত এই সমস্যা থাকে। আসলে কারোর কাছে যে তারা অভিযোগ করে উপায় খুঁজে পাবেন সেটিও আসলে তারা আশাহত। তারা কিন্তু বলছেন যে আসলে আশা ছেড়েই দিয়েছে, কেননা একের পর এক সরকার আসেই কিন্তু আসলে এই জলাবদ্ধতা পয় নিষ্কাশনের যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা সেই ব্যবস্থার কিন্তু আসলে কোনো গতি হয় না। তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনি জানেন যে আজকে কিন্তু ট্রাফিক অ্যালার্ট থেকেও কিন্তু বলা হয়েছে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে কোনো প্রয়োজন ছাড়া কিন্তু ঢাকা শহরে বের না হতে পারলেই কিন্তু ভালো। আর এছাড়াও কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে কয়েকটি রুট যেটি বনানী, কালশী এসব এলাকাগুলো কিন্তু একটু মানে জলাবদ্ধতার পরিমাণ বেশি। এবং আপনার পেছনে আমি দেখতেই পাচ্ছিলাম যে কিভাবে মানুষ যাতায়াত করছেন এই পানি পার হয়ে। অনেক ধন্যবাদ। আমরা এবার একটু রাজধানীর বাইরের খবরগুলো আমার সহকর্মীর মাধ্যমে জেনে আসতে চাই, তারা অপেক্ষা করছেন। চট্টগ্রামের সাতকানিয়ার খবর জানবো সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। রিয়াজ, পানিবন্দী মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া গেল কিনা এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তাদের কাছে পর্যাপ্ত যে ত্রাণ সহায়তা সেটি পৌঁছাচ্ছে কিনা? পরোটার দিয়ে যদি শুরু করে ছোঁয়া, আমরা এসেছিলাম সেই প্রত্যন্ত একটি গ্রামে বা একটি ইউনিয়নে। সেখানে এখন পর্যন্ত আজকে প্রথম ত্রাণ সামগ্রী পৌঁছেছে এবং তাও সেটি একটি বেসরকারি সংগঠনগুলো তারা চেষ্টা করছেন যে নিজ নিজ ইউনিয়নগুলোতে যেগুলো রয়েছে যারা দুর্গত এলাকায় এবং পানিবন্দী রয়েছে তাদেরকে যাতে খাদ্য সহায়তা দিয়ে অন্তত কিছুটা সহযোগিতা করা যায় সেটি তারা চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আসলে যে দুর্গত মানুষ যারা রয়েছে, বানভাসী মানুষ যারা রয়েছেন, তাদের অন্তত খাদ্য এবং বিশুদ্ধ পানির যে সংকট তৈরি হয়েছিল গত 3 থেকে 4 দিনে সেটি দূর করা। এবং সেটি দূর করার জন্য আসলে গতকাল থেকেই এখানকার যারা রয়েছে সাতকানিয়ার 17টি ইউনিয়ন জুড়েই মূলত ত্রাণ সরবরাহ করার চেষ্টা করা হয়েছে। সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু জায়গায় ত্রাণ দেওয়া শুরু হয়েছে। তবে এখানে অভিযোগ রয়েছে যে সরকারি পর্যায়ে আসলে সেইভাবে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা এখনও শুরু হয়নি, কারণ এখনও প্রায় 70 থেকে 80 ভাগ এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে বা 70 থেকে 80 ভাগ এলাকার মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে নিরাপদ আশ্রয় বলতে যেটি বলেছিলেন, আসলে নিরাপদ এখন ঠিক ওইভাবে অনিরাপদ নয় যে তারা বসত ঘরে থাকতে পারছে না। যারা থাকতে পারছে না তারা আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছেন, আর যারা বসত ঘরে রয়েছেন তারা নিরাপদে রয়েছেন, কারণ পানি নামতে শুরু করেছে এবং অনেকেই বাড়িঘরগুলো কিছু কিছু উঁচু জায়গায় যে বাড়িঘরগুলো রয়েছে বা 2তলা 3তলা বিশিষ্ট যে বাড়িঘরগুলো রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছেন, যার কারণে খুব বেশি অনিরাপদ তাও বলা যায়। কিন্তু তাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে এই যে চারপাশে জল, সেই চারপাশের জল মানিয়ে তাদের আসলে দৈনন্দিন কাজ করা এবং তাদের যে খাদ্যের যোগান সেটি কঠিন হয়ে পড়ে এবং রান্নাবাড়া যেহেতু আসলে করা যাচ্ছে না, সেই কারণেই অন্তত খাদ্যের যোগানটা যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিছুটা লাঘব হবে। এবং আপনি সাবধানে থাকবেন রিয়াজ, অনেক ধন্যবাদ আপডেটগুলো দিচ্ছেন। এবার আমরা একটু আমাদের সহকর্মী এহসান আল কুতুবের কাছে যেতে চাই, তিনি কক্সবাজারের পেকুয়াতে রয়েছেন। এহসান, একই প্রশ্ন আমি আপনার কাছে করব যেটি সহকর্মী রিয়াজের কাছ থেকে জানছিলাম, পর্যাপ্ত যে ত্রাণ সহায়তা সেটি পৌঁছাচ্ছে কিনা এবং ত্রাণ তৎপরতা কি বৃদ্ধি করা হয়েছে এবং যারা ত্রাণ পাচ্ছেন তারা আসলে কি বলছেন, কতটুকু পর্যাপ্ত? আসলে যতক্ষণ না মাছে ভাতে বাঙালি হিসেবে যতক্ষণ না ভাত খেতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তৃপ্তি মিটছে না বা পেট ভরছে না। এখন যা পাচ্ছে ত্রাণ সেটা হচ্ছে শুকনো খাবার। এই শুকনো খাবার খেয়ে কোনো রকম বেঁচে থাকা তবে যে পরিমাণ ত্রাণ বা মানুষের চাহিদা রয়েছে সে পরিমাণ ত্রাণ কিন্তু এই এলাকার মানুষ পাচ্ছে না। কারণ হচ্ছে এখানে পুরো এলাকা পুরো 3টি উপজেলায় একেবারে এমন অবস্থা যে আপনার বাড়ি ঘর ডুবে আছে। যারা আগে ভাগে বের হয়েছে তারা হয়তো আত্মীয় স্বজনের বাড়িতে দূরে কোথাও গিয়ে অবস্থান করছে, আর যারা এভাবে পানিবন্দী আছে তারা কিন্তু এভাবে পানি পাড়ি দিয়ে প্রয়োজনে তারা বের হচ্ছে এবং তারা
ঘরে ঢুকছে। এই অবস্থার মধ্যে কিন্তু পেকুয়ার প্রত্যন্ত অঞ্চল আমরা ঘুরে দেখছি সকাল থেকে। আর হচ্ছে যে সংকটটা আপনি শুরুতে বললেন ত্রাণের সংকট, এই ত্রাণের সংকটটা একেবারেই খুব বেশি এবং প্রত্যন্ত অঞ্চলে এখনো ত্রাণ পৌঁছেনি। বেশিরভাগ ত্রাণ আমরা দেখছি শহরের আশপাশে এলাকায়, পেকুয়া শহরের আশপাশে এলাকায় ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু পেকুয়ার যে আরো 7টি ইউনিয়ন রয়েছে সেই 7টি ইউনিয়নে কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ সহায়তা পৌঁছানি। পর্যাপ্ত তো অনেক দূরে এমনও ঘর আছে যারা এখনো পর্যন্ত ত্রাণ কি জিনিস সেটা চোখেও দেখেনি। তো এই মুহূর্তে আসলে খাদ্য সহায়তা এবং সুপেয় পানি এবং ওষুধ এটি খুব জরুরি হয়ে পড়েছে এবং এটি আরো বাড়ানো দরকার। সবাইকে এই জন্য মানবিক দৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন মানবিক মানুষকে। অনেক ধন্যবাদ হিসান আপনাকে। টানা বর্ষণে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চরম ভোগান্তিতে লাখো মানুষ। বাঁশখালীর চাম্বল, ছনুয়া, গন্ডামারা সহ বেশ কয়েকটি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত। ভেঙে গেছে ঘর, ডুবেছে ফসলের জমি, ভেসে গেছে চাষের মাছ। গত রাতে বৃষ্টি কিছুটা কমে আসলেও সকাল থেকে আবারও ভারী বর্ষণ দুশ্চিন্তা বাড়িয়েছে দুর্গত এলাকার মানুষের। বৃষ্টি ও ঢলের সাথে যোগ হয়েছে জোয়ারের পানি। অনেকেই ঘরবাড়ি ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সাথে তৎপর রয়েছে সেনাবাহিনীও। আমাদের কাছে কেউ আসেও না, দেখে না যে গর্ত পড়ছে, এখানে অনেক গর্ত পড়ছে, আমার মতো আরো অনেকজন গর্ত পড়ছে। কষ্ট বৃষ্টি করিয়ে চলতেছি, পানি উঠছে আমার ওদিকে, অনেক কিছু চলে গেছে ওদিকে, ওই দরজার থেকে আমরা দত্ত পারি না। আমরা ডেলি কাজ করে খাই, যে বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরও হতে পারছি না, বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। এদিকে ভোর থেকে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের নিচু এলাকা আবারও জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। নগরের পাঁচলাইশ, কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়েছে। সড়ক পানিতে ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কোথাও কোথাও পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। দীর্ঘদিনেও জলাবদ্ধতা সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। এক সপ্তাহের টানা ও ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন। সাঙ্গু, মাতামুহুরী ও বাঘখালী নদীর পানি উপচে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল তলিয়ে আছে। সকাল থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। প্লাবিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার কারণে মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার লাখ লাখ বাসিন্দা। প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবির সহায়তা চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু এলাকায় পৌঁছানো যাচ্ছে না সহযোগিতা। রাঙামাটির বাঘাইছড়ি, লঙ্গুদু, বরকল, বিলাইছড়ি, নানিয়ারচর সহ কিছু নিচু এলাকাগুলো এখনো জলমগ্ন। বাঘাইছড়িতে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি দীঘিনালা সড়কে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়া রাঙ্গুনিয়ার শিলক এলাকায় সেতু ধসে পড়ায় রাঙামাটি, রাজস্থলী, বান্দরবান সড়কেও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এদিকে ভারতের মিজোরাম থেকে পাহাড়ি ঢল নেমে আসায় কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে বিস্তীর্ণ এলাকা এখনও পানিতে তলিয়ে। সকাল থেকে আবারও ভারী বৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে দুর্গত এলাকার বাসিন্দাদের। তীব্র সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছেন বানভাসীরা। এদিকে গত রাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় পাহাড় ধসে রোজিনা আক্তার নামের এক নারী এবং পেকুয়ায় বানের পানিতে ডুবে প্রাণ গেছে এক শিশুর। এছাড়া চকরিয়ায় পানির স্রোতে ভেসে নিখোঁজ আরও এক শিশু। খাগড়াছড়ি সদরের নিচু এলাকাগুলো থেকে পানি নেমেছে, বাসাবাড়ি ও সড়কগুলো থেকে নেমেছে পানি। তবে ভোগান্তি কমেনি বাসিন্দাদের, চালাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। এদিকে দীঘিনালা উপজেলার ছোট মেরুং ইউনিয়নের বেশিরভাগ এলাকা থেকে নেমেছে মাইনি নদীর পানি। তবুও জলাবদ্ধ অবস্থায় রয়েছে 50টি পরিবার। উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢলে ভেঙে গেছে সুনামগঞ্জের জগন্নাথপুরের গ্রামীণ পাকা সড়ক। ভোগান্তিতে পড়েছেন 8 গ্রামের অন্তত 5000 মানুষ। টানা বৃষ্টি, উজানের ঢলে সুনামগঞ্জ হবিগঞ্জের সীমানায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল অতিরিক্ত পানির চাপে ভেঙে যায় পাকা সড়কটি। এতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, হিলালপুর, ট্যাংরাখালী, হারিনাকান্দি সহ 8 গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত করা সম্ভব না হওয়ায় বিকল্প ব্যবস্থায় যাতায়াত করছেন স্থানীয়রা।
অতিরিক্ত সময়ে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। জোড়া গোল করে ইংলিশদের ত্রাতা জুড বেলিংহ্যাম। মায়ামিতে প্রচণ্ড গরমে প্রথমার্ধে বল পজিশনে দাপট ছিল ইংল্যান্ডের, কিন্তু আক্রমণের সংখ্যায় নরওয়ে এগিয়ে ছিল। ম্যাচের 36 মিনিটে লিড নেয় ভাইকিংসরা। স্কোর শিটে নাম তোলেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ইংলিশরা সমতায় ফেরে। টানা দ্বিতীয় ম্যাচের গোলে দেখা পান মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধ আক্রমণের ধার বাড়ায় নরওয়ে। বল পজিশন, আক্রমণের সংখ্যা সবকিছুতেই এগিয়ে ছিল দলটি, কিন্তু নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, যেখানে শুরুতেই ম্যাচের নিজের দ্বিতীয় আর বিশ্বকাপের ষষ্ঠ গোল আদায় করেন বেলিংহ্যাম। 2-1 গোলের জয়ে সেমিতে পৌঁছায় থ্রি লায়ন্সরা। বৃত্তি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগায়, অথচ একসময় সেই বৃত্তি পরীক্ষা অজানা কারণে বাতিল করেছিল সরকার। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, এবছর অনেক শিক্ষার্থী অনুপস্থিত ছিল, সামনের বছরে নিশ্চয়ই তেমনটি আর হবে না। এ সময় মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় আর কোনো অপকর্মের সুযোগ নেই। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বৃত্তিপ্রাপ্তদের আর্থিক অনুদানও বাড়ানো হচ্ছে। পরীক্ষাকে আরও কার্যকর ও আনন্দময় করতে কাজ করছে সরকার। এবছর প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ জন, যার মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন। এবার ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা আর সাধারণরা পাবেন ২২৫ টাকা। 80% আমাদের যে ৬৫,৫০০ স্কুল রয়েছে সরকারি, তাদেরকে দেওয়া হবে, এবং 20% কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইভেট স্কুলগুলিকে দেওয়া হবে। সেই আলোকে আমরা পরীক্ষা নিয়েছি এবং বৃত্তির ব্যবস্থা করেছি। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা বাদ জোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার ছোট ছেলে ব্যারিস্টার নওফেল জমির জানান, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 5টায় হবে তার দ্বিতীয় জানাজা। পরে আজই সংসদ ভবনের পাশের কবরস্থানে তাকে দাফন করা হবে। জমির উদ্দিন সরকার 2 দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 2 বার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও শোক প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। প্রবীণ এই আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আদালতের কার্যক্রম আধা বেলা বন্ধ রয়েছে। বর্ষিয়ান এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।